ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বাবার কাঁধে সন্তানের লাশ যে কতটা ভারী হতে পারে তা যিনি বহন করেন শুধু তিনিই বলতে পারবেন। দুই সন্তানের লাশ বহন করার পাশাপাশি 1.5 মাস হলো আরেক ছেলেকে খুঁজছেন মুন্সিগঞ্জের চরবলাকি গ্রামের অশীতিপর বৃদ্ধ মজু সরকার। নিজের চোখের সামনে 6 ছেলেসহ গ্রামের অন্যদের উপর হামলে পড়ে একদল হায়েনা। নিজে গুলি খেয়েও সন্তানদের রক্ষা করতে পারেননি মজু। 14 জুলাইয়ের ওই নারকীয় ঘটনায় মজু সরকারের 2 ছেলেসহ নিহত হন 3 জন। শুধু তাই নয়, সন্ত্রাসীরা গুলি করে মজুর ছেলে জুয়েল ও আওলাদ নামের আরেকজনকে ট্রলারে তুলে নিয়ে যায়। নদী বিধৌত শান্ত সুনিবিড় গ্রামে কেন এমন নৃশংসতা? চরবলাকি গ্রাম ঘুরে ক্রাইম ওয়াচের এবারের পর্বে সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহিন। চরবলাকি গ্রাম মূলত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হলেও এই গ্রামের লোকজন যাতায়াত করেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাঁচানি ঘাট দিয়ে। ক্রাইম ওয়াচ টিমও সেই পথেই রওনা দেয় চরবলাকির উদ্দেশ্যে। বর্ষায় মেঘনা নদীর থই থই পানি পাড়ি দিয়ে পথ পেরোতে হয় 1.5 কিলোমিটার। ট্রলার যতই এগুতে থাকে ততই গ্রামের অস্তিত্ব স্পষ্ট হতে থাকে। গ্রামের মাঝখানে চরবলাকি স্কুল, তার সামনে দিয়ে চলে গেছে গ্রামের আরেক অংশের সাথে সংযোগকারী বিশাল সাঁকো। ট্রলারের শো শো শব্দ ছাড়া মোটামুটি শুনশান নীরবতা থাকে গ্রাম জুড়েই। তবে শান্তশিষ্ট গ্রামের চিরাচরিত রূপ পাল্টে দিয়েছে গেল 14 জুলাইয়ের একটি নারকীয় ঘটনা। সেই ঘটনায় একটু দূর থেকে কান পাতলেই শোনা যাবে একসাথে অনেক মানুষের আহাজারি। কেউ হারিয়েছেন নিজ সন্তান, কেউ বা পিতাকে, কেউ কান্না করছেন ভাই কিংবা স্বামী হারানোর শোকে। আহাজারি যখন শুরু হয় তখন আসলে কে কাকে সান্ত্বনা দেবে? সবাই শোকাতুর। 1.5 মাস হতে চলল, কিন্তু কান্না থামে না। কথায় আছে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এমনই একজন জাহানারা বেগম, নিহত গোলাপ সরকার, আয়ুব সরকার ও নিখোঁজ জুয়েল সরকারের মা। চোখের সামনেই 6 ছেলেকে গুলি করতে দেখেছেন তিনি। তাদের আর্তচিৎকারে বাঁচাতেও গিয়েছিলেন জাহানারা বেগম, কিন্তু পারেননি। নিজেও ঝাঁঝরা হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে। গোরস্থানটা গিয়া এই পিছন দিয়া আমার ছেলেকে গুলি করে হালাই দিল। গোলাপ মেম্বার, আয়ুব সরকার, নবী সরকার, রুবেল সরকার, জুয়েল সরকার, আওলাদ হেগো সামনে নেই ফরা মাত্র আমার বাবা লাত্তি দিয়া হালাই দিয়া আমার এগুলি মধ্যে গুলি করছে। এই কপালে গুলি করছে, মাথায় গুলি করছে, গুলি করলো, আমার হাতে গুলি করছে। আমার হাতে গুলি কইরা হেসে আমার ছেলে গলিয়া জায়গা। 2 ছেলে গোলাপ ও আয়ুবকে চোখের সামনেই নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছেন। আর সবচেয়ে ছোট ছেলে জুয়েলকে তুলে নিয়ে যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। আমি কই, দেখ আমার জীবন ভিক্ষা দে, তোমরা আমার ছেলেকে নিও না। কয় তোমারে নিমো, তোমারে শুদ্ধাই নিমো। গোলাপ সরকার, গোলাপ মেম্বার, রুবেল সরকার, জুয়েল সরকার, নবী সরকার, আয়ুব সরকার হেগুলো এগুলো তান্দা করলো কি আমার নৌকাটাতে জুয়েল সরকারে আর আওলাদকে একটা নৌকায় নিয়ে বললো মতন হ্যাঁ আমি কই, দেখ তোরা আমার এই ছেলেগুলিরে তোরা কোথায় লইয়া যাস। জীবনের পড়ন্ত বিকেলে ছেলেদের হারিয়ে পাগল প্রায় তাদের মা জাহানারা বেগম। এখন তার একটাই চাওয়া, ছেলেদের হত্যাকারী ও অপহরণকারীরা যেন ধরা পড়ে। মৃত্যুর আগে তাদের বিচার দেখে যেতে চান তিনি।
আমি গাড়িও চাই না, বাড়িও চাই না, টাকা চাই না, পয়সা চাই না। আমার আপনারা ন্যায় বিচার করবেন, আমি এই কামনা আপনার কাছে অনুরোধ করে বলি, আমি ন্যায় বিচার চাই আপনার কাছে। বাবার কাঁধে নিজ সন্তানের লাশ কতটা ভারী হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলেন জাহানারা বেগমের স্বামী ও নিহত গোলাপ ও আয়ুব এবং নিখোঁজ জুয়েল সরকারের বাবা মজু সরকার। বয়সের ভারে নুব্জ এই মানুষটিও নিজের 2 ছেলেসহ 3 জনকে হত্যা এবং 1 ছেলেসহ 2 জনকে অপহরণের ঘটনায় ভেঙে পড়েছেন। এই মেম্বারে আর হ্যাঁ নৌকা নিছি, হ্যাঁ আর আরেক ভাই নৌকা তেছি, মানে হ্যাঁ আর হ্যাঁ রয়েছে। আমরা 2 জন মানুষ আর লোক নাই, হ্যাঁ গোলাগুলি দিয়ে আইচারে নাই। আমরা এই মায়ের যদি খাইলে ওই 10 দিন নিছি, হ্যাঁ আর হ্যাঁ নিতে মধ্যে খাই মায়ের। শেষ বয়সে সন্তান হারানো বাবার একটাই আকুতি, 2 ছেলের হত্যাকারীদের বিচারের পাশাপাশি ছোট ছেলে জুয়েলকে উদ্ধারে আন্তরিক চেষ্টা চালাবে তদন্তকারীরা। নাজমুল, আরিফ, দুলাল, তারপরে ইয়াসিন, আলী আহমদ, সুমন, এমনি আমরা 15-16 জন আমার তো চিনাই লয়ে গেছে গা। মনে করেন ওই সময় আমার মাইরা দুইটা হালাইছে গেছে, আমরা কি ব্যক্তিরা নামটা স্মরণ করে কইচারি, অল্প 2-4 জনের নাম কইচারি। আর যাই কবি লোক না কবি এমনি হেরা লইয়া গেছে গা। আমি কত সঙ্গে আমার জ্ঞানটা শুয়ে আছে রে বাবা। সন্তান হারানোর ঘটনায় শুধু জাহানারা এবং মজু সরকারই নয়, বাতাসে আর্তনাদ ভেসে আসে নিহত ইউনুস মৃধা ও নিখোঁজ আওলাদ ব্যাপারীর স্বজনদেরও। 40-41 দিন 42 দিন হচ্ছে বাবারে হাই না। আমার সীতানো যদি নিয়ে দিত আমার বাবারে, আমি নয়ন বইরা দেখতাম, আমি অনেক দেখতে পারি না। এটার কি উপায় হইব আপনারা করেন। মুন্সিগঞ্জ গদে নানগুজ যত আছে সব গাঙ্গে সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় বাইরে কোনো খুঁজিয়া ভাই নাই, কোনো জায়গায় সন্ধান ভাই নাই বাইরে। ছুটি কাটে সৌদি আরবে তাই আর যায়নি। তখন আমার সব বাসুরের একসাথে বৈশা রয়েছে, ওইখানে আক্রমণ করে সবাই মাইরে ফেলাইছে। এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা কই যাবো? মহামুল্লা ইয়ার কাছে বিচার চাই আমি। মাইরা টাইরা না হালায় পরে নাওদা লয়ে দিতে লইছে, পরে আমি দেখছি পরে আর কেউ আয় না, পরে আমি শিলা খালায় নাওদা গেছি, যাইয়া বিশ্রাইছি পাইনি। দর্শক, নদী বিধৌত ছায়া ঘেরা শান্ত নিবিড় চরবলাকিতে হঠাৎ করে একদল মানুষ তাদেরই পরিচিত লোকদের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিভাবে? সামাজিক বন্ধনে আবদ্ধ মানুষগুলো কিসের লোভে এতটা হিংস্র হয়ে উঠল তুলে ধরা হবে। তাও হামলাকারী আর হামলার শিকার পরস্পর চেনেন, জানেন একে অপরকে, কিন্তু তারপরও নিজ গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ কেন? কেন অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে উঠল চরবলাকি গ্রাম? এলাকায় আধিপত্য বিস্তারই কি হত্যা আর অপহরণের মূল কারণ? কি বলছেন এলাকাবাসী? মেঘনা নদীর বুকে আর নারায়ণগঞ্জের দক্ষিণ সীমানায় এবং মুন্সিগঞ্জের পূর্ব দিকে চরবলাকি গ্রামের অবস্থান। শত বছরের সামাজিক বন্ধনে নিবিড়ভাবে বসবাস এখানকার মানুষের। বাইরের চোর ডাকাতের হামলা মোকাবেলায় একাট্টা গ্রামবাসী, কিন্তু আক্রমণকারীরা যখন নিজ গ্রামের মানুষরূপী হায়েনা, তখন অবস্থা কি দাঁড়ায়? 14 জুলাই বিকেলে যখন কবরস্থানের পাশে বসে নবনির্বাচিত ইউপি সদস্য গোলাপ সরকার ও তার সহোদর এবং প্রতিবেশীরা আড্ডা দিচ্ছিলেন, তখন একই গ্রামের কয়েকজন যুবক অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সহোদর গোলাপ সরকার ও আয়ুব সরকার। আর পরে হাসপাতালে মারা যান ইউনুস মৃধা। আমার ভাই সবার আগে গেছে, হেরে করছে গাই একটা গুলি করছে না, হ্যাঁ ফার্স্টে পড়ার কারণে মনে করেন এরপরে মেম্বার এই যে আগ গেছে ওর লগা ছিল, ওরা দিছে গুলি, আয়বরে গুলি করছে, এরপরে মেম্বার আগ গেছে, এরপরে ওর আগ গেছে।
এদেরকে হত্যা করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। ঘটনাস্থল থেকে তুলে নিয়ে যায় জুয়েল সরকার ও আওলাদ ব্যাপারী নামের দুজনকে। তাদের জীবিত অবস্থায় নিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। চোখের সামনে দুই ভাইকে হত্যা আর ছোট ভাইকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এখনো শিউরে ওঠেন নবী সরকার। 22 তারিখে ইনাস মারা গেছে, আইসিসিতে ছিল। আর আমার ভাই গোলাপ সরকার আর আয়ব সরকার ওদিনকা হাসপাতালে নিয়েছিল, নেওয়ার সাথে সাথে ওরা নিহত। আর জুয়েল রে, আমার ছোট ভাই জুয়েল আর আমার চাচা ভাই আওলাদ রে, ওরা সুস্থ লয়ে গেছে। পাওয়ার ইঞ্জুরি ছিল, ওরা উঠতে লইছে টলারও, ওকে আনতে লয়ে গেছে। আমার আম্মুরে গুলি করে ওরা লয়ে গেছে। গুলি খেয়ে নিজেও আহত হয়েছেন নবী। এত অস্ত্রের উৎস কোথায় তা জানতে চান তিনি। আমার ভাই কয় কী হয়েছে, মেম্বারে বলতেছে কী হয়েছে তোমরা এইভাবে আসতেছো কে? কয় ধর ওরে ধর। ধরার সাথে সাথে মনে করেন এলোপাতারি গুলি। শর্ট গানে মিনিমাম মনে 12-14টা শর্ট গান হইব। প্রায় 20-25টা লোক দেখলাম আগে, প্রত্যেকের হাতে মেশিন দেখলাম। ধাপধুপ গুলি করে শুরু করলো, প্রথম শর্ট গানের গুলিগুলো করলো আমাকে নিচে। 3 জনকে হত্যা এবং 2 জনকে অপহরণের ঘটনায় একটি মাত্র মামলা হয়েছে গজারিয়া থানায়। মামলায় নাম ঠিকানা উল্লেখ করে 129 জনকে আসামি করে মামলা করেছেন নিহত গোলাপ ও আয়ুব এবং নিখোঁজ জুয়েল সরকারের বাবা মজু সরকার। আসামিদের মধ্যে মাত্র 17 জনকে আটক করতে পেরেছে পুলিশ। অন্য আসামিরা ধরা না পড়ায় ক্ষুব্ধ নিহতদের স্বজন সহ এলাকাবাসী। তাদের বিচারের দাবিতে নিজেদের গ্রামেই বিভিন্ন সময় মানববন্ধন করেছেন চরবলাকির বাসিন্দারা। যাদের মার্ডার করছে তাদের যে বিচার চাই। আরিফের, নাজমুলের, শ্যামলের অগত ফাঁসি হয়, গোলাপের, সুমনের অগত ফাঁসি হয়, সন্তাসের ফাঁসি চাই। আমার স্বামীর যেভাবে হত্যা করতে গুলি করে মারছে অগত ফাঁসি হয়। এই আমরা বিচার চাই, খুনিগো ফাঁসি চাই। হত্যাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি অপহরণ করে নিয়ে যাওয়া জুয়েল সরকার ও আওলাদ ব্যাপারী কোথায় আছে তার সন্ধান দাবি করছেন হতাহত ও নিখোঁজদের স্বজনরা। আমি নাজমুলের ফাঁসি চাই, আরিফের ফাঁসি চাই, সুমনের ফাঁসি চাই, আইলামদের ফাঁসি চাই, শ্যামলের ফাঁসি চাই, আর নাসিরের ফাঁসি চাই। আমি সন্ত্রাসীদের ফাঁসি চাই যারা আমার বাবারে এত নৃশংসভাবে হত্যা করছে। তো ওদের আমি ফাঁসি চাই। ওরা আমার বাবার শপথটা গ্রহণ করতে দেয় নাই, আর ওরা আমার চাচার লাশগুলো ঘুম করে রাখছে, আর ওরা সোজা অস্ত্র নিয়ে আমার বাবাদের চাচাদের গুলি করে মারছে। আমরা এই 2টা লোক চাই, আর অস্ত্রগুলি কোথায় আছে চাই, আর ওদের ফাঁসি চাই। যে এই যে নাজমুলে, শুধু নাজমুলের অকারণ চাই কারবার হয়ে গেছে, তাহলে আমাকে দয়া করে আমরা এটার বিচার চাই। আমি তো অনেক বাসায় কিছু করতে পারবো না, আমার বাসার মতো কিছু নেই। আমার একটা ছেলে দিয়ে মারা গেছে। কিন্তু কেন এমন নৃশংসতা, সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছে ক্রাইম ওয়াচ টিম। এলাকাবাসী জানান, চরবলাকি গ্রামটি মেঘনা নদীর বুকে হলেও আশপাশে বহু শিল্প কারখানার জন্য জমি কিনছেন শিল্প মালিকরা। এসব জমি যাতে কম দামে জমির মালিককে দিয়ে বেশি দামে শিল্প মালিকদের কাছে বিক্রি করতে পারে, সে চেষ্টাই করছিল কয়েক যুবক। এতে বাদ সাধেন হোসেন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সদস্য গোলাপ সরকার। ওদের এখনও কোনো কাজ নেই, বাকি তারা করে নাই। আপনি দেখেন, জমি আপনার, ক্ষেত আপনার, বাড়ি আপনার, আপনি তুলবেন, দিবেন, এয়ার ট্যাক্স দিতে হইব। বিনা টাকায় না দিয়া, হুমকি হামকি দিয়া এইভাবে জমি দখল করার মধ্যে ছিল তার কাজ প্রথম। এই কাজের বিরুদ্ধে গোলাপ সরকার, ইউনুস মৃদা, এই 5 জন যারা মৃত্যু হয়েছে তাদের এই ভাই ব্রাদার আমরা যারা আছি, তারা সবাই সমাজের শান্তি শৃঙ্খলার জন্য সবসময় সোচ্চার থাকতাম। এইটারে মূলত কেন্দ্র করে এই বাধাগুলো দিলেই আজকে তারা নিহত হয়। নিরীহ লোকের গিয়ে জোরপূর্ব করতো যে আমরা জমি দিতে হইব, গিয়া রাষ্ট্র করে দিতে হইব, আর নাহলে তোমার এদের সাথে খেতে দিবো বা মেরে এলামু বা কাটালামু, এই হুমকি দিয়েছে ভয় নিয়ে বেটার জমি দিছে, টাকা দিছে না দিছে, বাস এই ধরনের কাজ করছে। দাদার কেলিয়া সম্পদ আমার বাপে 50 বছর তক বুক করে খাইয়া গেছে। সেই জমিনের মাটি কাটিয়া এরা কোদালদা নিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেচ চালাইতেছে। সেই বেচার পরে বাধা দিছি, আমি 1 মাস তক হাসপাতাল ছিলাম। এই আমূলকে 40-50 জন দিয়া ফাড়াইছে যে ওরা ধরে লইয়া। আমি বাধা দিতে গেছি, আমার ভাই গেছে, আমার বোনের জামাই গেছে, আমারও
যেটা তো ভাই হ্যাঁ সালা আমার ভাই আমার জীবন ভিক্ষা দিয়া বাঁচায় আনছে, জীবন ভিক্ষা চাইছি। এরপরে আমরা এখান থেকে বাচ্চাই আমি 1 মাস হাসপাতাল ছিলাম, ওরা এইসব নির্যাতন করে করছে। এই খুনোখুনির পেছনে নৌ ডাকাতি, চাঁদাবাজি এবং মাদক ব্যবসাও কারণ বলে মনে করছেন এলাকাবাসী ও হতাহত এবং নিখোঁজদের স্বজনরা। ওরা বাবা বেচে, মদ বেচে, গাঞ্জা বেচে, তারপরে আপনার যত নিশা জাতীয় জিনিস আছে এই নিশা জাতীয় জিনিসগুলো ওরা বিক্রি করতো। তা আমরা ওকে বললে এটা আরও রিয়াকশান হইতো, এমনকি বলতো যে তুমি এই তোর এলাকা আসতে দিতাম না, তোরা এলাকাতে সরাই দিমু, আমার খুব হুমকি দুমকি দিত। তো যাক আমি ওই চুপ করে আমি 5টি বছর কাটাইছি। এই সন্ত্রাসীরা মনে করেন এই অস্ত্র সর্বক্ষণ হ্যাঁ হাতে ফোলা ফাইনে মনে করেন ওই যে দঞ্চিয়া ফোলা আলা দিয়া খেলে, এই খেলনার মতন হেরা এই অস্ত্র দিনের দুপুরে নিয়ে হেরা হারতো। আর কিছু লোক আছে নদীতে ডাকাতি করে, এগুলি গোলাপ মেম্বার হওয়ার পরে ইউনুস মির্জা তারা সবাই চাইছে যাতে এলাকাতে ডাকাতি সন্ত্রাস এগুলো না হোক, কিন্তু এই অপকর্মগুলোর বাধা দিতে গিয়ে আজকে তারা প্রাণ হারাইছে। নাজমুলের মূলত কাজ ছিল দেশে নেশার করা, বিক্রি করা, জুয়া খেলা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি। নদীতে ডাকাতি করা, এর জমি কাইটা নিয়ে বইটা করবো, মানে যত খারাপ কাজগুলো আছে সম্পূর্ণ নাজমুলের দ্বারাতে হতো। এসব ঘটনায় নেতৃত্ব দেয়া নাজমুলকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তাকে আটক করা গেলেই সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব বলে জানালেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার। 1 নম্বর যে আসামি আছে আপনারা জানেন যে বিবাদ গ্রুপের নেতৃত্ব দেয় নাজমুলকে আমরা যদি নিয়ে আসতে পারি তাহলে আমরা হয়তো অস্ত্রগুলোর সন্ধান পাবো। ঢাকাতে তারা জামিন নিতে গিয়েছিল, সেখানে আমাদের টিম ছিল, কিন্তু সে সেখানে ছিল না। আমরা তাকেই মেন ফোকাস করছি যে তাকে ধরতে পারলে আমরা হয়তো যে 2টি আপনি বলেন 2টি লাশ পাওয়া যায়নি, সেই 2টি সুরাহা এবং অস্ত্রের সুরাহাটা হবে বলে আমি বিশ্বাস করি, বা আমি আশাবাদী যে তাকে গ্রেপ্তার করা অচিরেই সম্ভব হবে। ইতোমধ্যে দেশের বাইরে পালিয়ে যাওয়া এক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। একজন আসামি অলরেডি বাহরাইনে গ্রেপ্তার আছে এবং তাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসার জন্য চিঠি দেওয়া হয়েছে, আমরা অচিরে আনতে পারবো। তাকে আনলে আমরা ধরে নিচ্ছি সেই মূল অস্ত্রের যোগানদাতা এবং সে ঘটনার পরের দিনেই বাহরাইন চলে যায়। এবারে কি মানুষের রক্তে লাল হলো চরবলাকি গ্রামের মেঘনা নদীর পানি? কি বলছেন ভুক্তভোগী এলাকাবাসী? 14 বছরের ব্যবধানে তিনবার এমন নৃশংস ঘটনা ঘটেছে। এলাকাবাসী বলছেন আগের 2টি ঘটনার বিচার হলে পরের ঘটনাটি হয়তো রোধ করা যেত, কারণ খুনিদের চেহারা একই। 2002 সালের 11ই ডিসেম্বর ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় নিহত হন চরবলাকি গ্রামের মঞ্জিল সরকার। সেই ঘটনায় 30 জনকে আসামি করে মামলা করা হয়। দীর্ঘ 14 বছরেও সেই মামলার সুরাহা হয়নি। আর 2015 সালের 1 মে চরবলাকি গ্রামে নিজের জমির মাটি কাটতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন আব্দুস সাত্তার। ওই ঘটনায়ও নেতৃত্ব দেন একই গ্রামের নাজমুল। ভয়ে তার বিরুদ্ধে মামলা করতে পারেননি বলে দাবি করেন আব্দুস সাত্তারের ছেলে সিরাজুল ইসলাম। নাজমুলে বলছে এলাকার মধ্যে আমার জমি ছাড়া এই এলাকার কারো জমি নাই, ঠিক আছে। তখন ওই গিয়েছে ফোন করে ওর বাহিনী সব নিয়ে আসছে মতন আমার আব্বারে বগিদা কূপ দিছে, ওই বলছে আর কি, ওই হুকুম দিছে আমার আব্বারে বগিদা কূপ দিছে। আমি গেছি, পরে আবার আমারে কূপ দিছে, আমার মাথায় কূপের দাগ এখনও আছে। তো গত 1 বছর হয়ে গেল ওর নামটা দিতে পারি নাই, কারণ ওই আমাদের ভয়ভীতি দেখাইছে, বলছে যে যদি আমার নাম দেস তোকে এলাকা সারা করবি, এই জন্য ওর নাম দিতে পারি না। সন্ত্রাস নাজমুলের কারণেই আজকে আমার বাবারে আমরা হারাইছি। নিহত সাত্তারের ভাই আব্দুল রহমানিয়া জানান, মামলায় যাতে নিজের নাম না আসে সেজন্য ময়নাতদন্ত থেকে মামলা দায়ের পর্যন্ত সব জায়গায় প্রভাব খাটায় নাজমুল। ভাই মারা গেছে, মেডিকেল বুঝা মারা গেছে, এইটুকুই কথা। এরপরে দেখিয়া কেস করবো করি নাই, বয়স টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি শক্তি হেলে কুলাইতে পারতাম না, আমার বয় আছে। যেমন মনে করেন দেখে পরশুদিন এই যেই গন্ডরে 5টা গুলি করা, এটা কেমন মনে করলেন জিনিসটা? রাষ্ট্র লইয়া লাগলে এরকম ঘটনা হয়,
শক্তি এমন একটা জিনিস আইয়া গ্রাউ করে রয়েছে, তখন আমরা ভয় পাই সোজা কথা। আমরা আসামি করছি 17 জন, ওরা ধরা পড়ছিল 14 জনের মতো। 14 জন যখন জামিন আসে ওই সময় বলছে আমরা যদি এবারে জামিন যাই, একটা তো খুন করছি, কিছু হয় না, প্রয়োজন হলে 10টা খুন করুন। 10 তারিখে জামিন পাইছে, 14 তারিখে ওরা খুন করছে আবার 5টা। সাত্তারের ছেলে মনে করেন 2002 সালের মঞ্জিল সরকার আর তার বাবা নিহতের ঘটনায় যদি দ্রুত বিচার হতো তাহলে 14 জুলাইয়ের নৃশংস ঘটনা ঘটাতে পারত না আসামিরা। কারণ 3টি মামলারই আসামি ঘুরে ফিরে একই ব্যক্তিরা। আমার বাবার যদি বিচার হতো তাহলে মার্ডার তো দূরের কথা, ঝগড়াই হইল না। যাদের ভয়ে চুপসে থাকতো এলাকাবাসী, কি বলছে তাদের পরিবার সদস্যরা? ক্রাইম ওয়াচ টিম তার সন্ধানে আসামিদের বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। এলাকাবাসী জানান 14 জুলাইয়ের সন্ত্রাসী হামলার ঘটনাটি যেহেতু পরিকল্পিত ছিল, সেহেতু কেউ পরিবার সদস্যদের আগেভাগে সরিয়ে দিয়েছে, আবার কেউ বা পাল্টা হামলার ভয়ে ঘটনার পর পালিয়ে গেছে। দর্শক, এতক্ষণ দেখলেন প্রতিবেশী হয়ে প্রতিপক্ষের উপর হামলা করে পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়ার ঘৃণ্য দৃশ্য। তবে যারা এই হামলা করেছে তারাও এলাকা ছাড়া। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের যে মহড়া হয়ে গেল তার একটিও উদ্ধার করতে পারেনি তদন্তকারীরা। অধিকাংশ আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগীদের আকুতি ন্যায় বিচার যেন নিশ্চিত হয়। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকেও আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।